Hey everyone, welcome back to my channel. আজকে আমাদের ভিয়েনাতে শেষ দিন। এখন আমি আছি ভিয়েনা সেন্ট্রাল স্টেশনে আর এখান থেকে আমরা চলে যাচ্ছি সালজবার্গে। ভিয়েনা থেকে সালজবার্গ যেতে লাগে অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স আর আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সকালে ট্রেন ক্যাচ করতে, কারণ আমরা সালজবার্গে গিয়ে থাকতে যাচ্ছি মাত্র একদিন। তাই যত দ্রুত গিয়ে পৌঁছাবো তত বেশি আমরা সারাটা দিন ইউটিলাইজ করতে পারবো। এই যে অস্ট্রিয়ান সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আর পিছনে ফেলে আসে ভিয়েনার কথা চিন্তা করতে করতে আর সারা পথ একটু একটু ঝিমাতে আমার 2 ঘন্টা কেটে গেল। হোটেলে চেক ইন করে এখন আমরা আবার বাইরে বের হয়ে যাচ্ছি ঘুরে দেখার জন্য। এখানে একটা ব্যাপার হলো, সালজবার্গ ট্যুরিস্টের মধ্যে এত বেশি পপুলার যে এখানে অ্যাডভান্সে হোটেল না বুক করলে পরে হোটেল পাওয়া খুবই টাফ। এই সামার টাইমে আসার প্রায় 2 মাস আগে আমি সার্চ দিয়েছিলাম যেখানকার হোটেল কোনটা ফাঁকা আছে, বাট ট্রাস্ট মি একটা হোটেলও ফাঁকা ছিল না। পরে আমরা এখানে এয়ারপোর্ট হোটেল, যেটা কোয়াইট আউটস্কার্টের দিকে পড়ে, সেখানে হোটেল বুকিং দিয়েছি। এটা আমাদের সামনের ভিউ, সামনেই বড় বড় আল্পসের পাহাড়গুলো দেখা যায়। এই যে সাবার্ব মতো একটা এলাকা পাস করছে, এই জায়গাটা দেখতে এত কিউট, প্রত্যেকটা ছোট ছোট হাউস এত সুন্দর আর প্রত্যেকটা লনে এত জোস জোস গাড়ি রাখা। কিছু বড় বড় বাংলা প্রাইভেট গাড়ি, আবার সাসনা টাইপের প্লেনও রাখা ছিল। তো আমি আমার বোন বলছিলাম যদি কালচার দেখা শেষ হলে আমরা এই জায়গাটাও এসে এক্সপ্লোর করব। আমরা পৌঁছে গিয়েছি সালজবার্গ ওল্ড টাউনে আর ঢোকার পর থেকে দিস হোল প্লেস ইজ লুকিং সো ক্লাসি। আমাদের বাস যেখানে থামছে সেটা প্রপারলি একটা অপেরার সামনে, আর এখান থেকে সোজা উপরে সালজবার্গ ফোর্ট্রেসটাও দেখা যাচ্ছে। আমরা এখন হেঁটে একটা ফোর্ট্রেসটার দিকে যাচ্ছি, কিন্তু এই যে অপেরা হাউসের সামনে সবাই এত সুন্দর ড্রেস আপ পরে দাঁড়িয়ে আছে, মেয়েরা সুন্দর সুন্দর গাউন পরা আর ছেলেরা ট্যাক্সিডো পরা, আর তারা আসছে সব কনভার্টেবল গাড়িতে, এক একটা গাড়ি সেরকম জোস। রিয়েলি ফেস্টিভ একটা এনভায়রনমেন্ট যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা হবে, বাট আসলে এখানে এভাবে স্টেয়ার করা যাবে না। আমার সামনের এই ফোর্ট্রেসটা সালজবার্গের ফেমাস ফোর্ট্রেস, আর এটাতে ওঠার জন্য আমরা এখন সামনে আগাচ্ছি। সালজবার্গের অন্যতম সৌন্দর্য হলো এই বোরক আর্কিটেকচারগুলা, সাদা আর গ্রিন রঙের ডোমের এই বিল্ডিংগুলা, আর তার মধ্যে দিয়ে এখন চার্চের আওয়াজ শোনা যাচ্ছে। এই পুরানো ওয়ালগুলোর উপর দিয়ে এই বেগুনি রঙের ফুলগুলো জায়গায় জায়গায় কেমন অর্নামেন্টের মতো কাজ করছে, অদ্ভুত সুন্দর একটা লুক। আমরা যে ফোর্ট্রেসটা দেখার জন্য হাইক করছি, হোহেনসালজবার্গ ফোর্ট্রেস, এটা ওঠার জন্য একটা অনুপথ আছে ফিনিকুলার দিয়ে, এরকমভাবে হাইক করে উঠতে হবে না। বাট এভাবে হাইক করে ওঠার একটা মজা হলো আশেপাশে নেচার দেখতে দেখতে যাওয়া যায়, আশেপাশে আর্কিটেকচার দেখা যায়, নেইবারহুড দেখা যায়, যেটা একটা অন্যরকম মজা। ওঠার এই অ্যালিগুলো এত প্রিটি, 2 পাশ দিয়ে পুরানো ওয়াল অ্যান্ড সেগুলোর মধ্যে দিয়ে ওয়াইল্ড বেরিজ আর ফ্লাওয়ার্স ঝুলে আছে জায়গায় জায়গায়। উডসগুলোর মাঝখানে মাঝখানে বাসাগুলোতে মানুষ থাকে নিশ্চয়ই, বাসাগুলো খুব সুন্দর দেখতে। আচ্ছা, তো এখন উঠতে উঠতে সালজবার্গ নিয়ে কিছু কথা বলি। সালজবার্গ বোথ টুরিস্ট এবং লোকালদের কাছে এত হাইপড একটা প্লেস কেন, এটার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় কারণ এটা মোজার্টের জন্মস্থান, আর তাছাড়া সালজবার্গকে বলা হয়ে থাকে ইউরোপের দ্য মোস্ট বিউটিফুল টাউন অথবা মোস্ট বিউটিফুল টাউন্সের মধ্যে একটা। এছাড়া এখানে শুট করা হয়েছিল ফেমাস মুভি সাউন্ড অফ মিউজিক, যদি আমি এই মুভিটা দেখিনি, কিন্তু সালজবার্গের কথা বলতে গেলে এই মুভিটার নাম আসেই। এটার মধ্যে বাচ্চাদের একটা গান আছে যেটার নাম ডোরেমি, ডো আ ডিয়ার ফিমেল ডিয়ার। ছোটকালে স্কুলের মিউজিক্যাল ক্লাসে ওই গানটা গেতাম আমরা, তো কেন জানি উইয়ার্ডলি ওই বাচ্চাদের গানটা আমার মাথার মধ্যে এখানে আসার পর থেকে সমানে ঘুরতেছে। তারপর এখানকার ওয়ান অফ দ্য প্রাইম অ্যাট্রাকশন হলো এই ফোর্ট্রেসটা, হোহেনসালজবার্গ ফোর্ট্রেস। তারপর আছে সালজাক রিভার, যেটার পারে আমরা যাব। এছাড়া অনেক মনস্ট্রি আছে, চার্চ আছে, চার্চগুলোর ভিতরে ডেকোরেশন খুবই সুন্দর, কিছু বিউটিফুল রেসিডেন্স আছে, সো দেয়ার লট অফ অ্যাট্রাকশনস। এখানে উঠে আসার পরটা কিরকম ডাউন হিল দেখেন, এখান থেকে উঠে আসার সময় কিন্তু পা একদম টেনে ধরতে থাকে। ওকে, ফোর্ট্রেসে ঢোকার জন্য এই হাইকটা
প্রিটি লং একটা হাইক, অ্যান্ড মাঝখানে আমার বোন আর বাবার কন্টিনিউ করে নাই, বাট আমার ফোর্ট্রেসটা দেখার অনেক ইচ্ছা, সো আমি কন্টিনিউ করব। ফাস্ট ফরওয়ার্ড আরও কিছু উপরে নিচে ঢালু পথ দিয়ে টিকেটের জায়গায় পৌঁছালাম। ফাইনালি টিকিট কেটে আমি ভিতরে ঢুকতে পারলাম, অ্যান্ড ভিতরের অংশটা হাঁটার জন্য একদমই স্ট্রেট না, ভিতরেও প্রচুর আপস অ্যান্ড ডাউনস, একদমই উঁচু নিচু পথ, স্ট্রেট কোনো পথ নাই। আর সামনের দিকে এসে এটা প্রথম লুকআউট পয়েন্ট, এখান থেকে দাঁড়ালে নিচের দিকে শহর দেখা যায়, আর সামনের দিকে এটা জার্মান আল্পস রেঞ্জ। এই সালজবার্গ ফোর্ট্রেসটা, যেটা সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে বড় এবং ওয়েল প্রিজার্ভড ফোর্ট্রেস, এটা তৈরি হয়েছিল 12th সেঞ্চুরিতে। তখনকার যে রুলার ছিল এখানকার প্রিন্স আর্চ বিশপ, সে এটা তৈরি করেছিল। ইন শর্টে বলতে গেলে এটা তৈরির পিছনে ছিল রিলিজিয়াস এবং রুলিং সংক্রান্ত বিভিন্ন কারণ। মেনলি আশেপাশের শক্তির কাছে একটা পাওয়ার সিম্বল হিসাবে এবং সালজবার্গের উপরে এটা একটা প্রোটেকশন সিম্বল হিসাবে ফার্স্টে তৈরি করা হয়েছিল, যেটা প্রথম দিকে একটা সিঙ্গেল বিল্ডিং ছিল, কিন্তু ওভার দ্য টাইম এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকে। এক্সপ্যান্ড হতে হতে এরকম বড় একটা ফোর্ট্রেসের রূপ নেয়, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এই ফোর্ট্রেসটার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হচ্ছিল যে নিচে তো একটা শহর আছে, বাট এই পাহাড়টার উপরে এই পুরো ফোর্ট্রেসটা যেন আর একটা শহর। এখানেও এরকম বিভিন্ন বিল্ডিং অ্যান্ড বিভিন্ন রুম, অ্যালিজ। সো আমার কাছে মনে হচ্ছিল পুরো জায়গাটাই আর একটা শহর, কিন্তু এটার ভিতর দিয়ে হাঁটা অনেক টাফ, কারণ পুরাটাই ঢালু এবং উঁচু নিচু টাইপের, এবং পায়ে আপনাকে অনেক এনার্জি খরচ করতে হবে, সত্যি কথা। লুক এট দিস লোগো, এটা এখানকার প্রিন্স আর্চ বিশপের লোগো, পুরো ক্যাসেলে এটা আছে। অ্যান্ড লুক এট দিস সেকেন্ড ভিউ পয়েন্ট, এটা আরও সুন্দর, এখান থেকে পুরো নিচের বোরক টাউনটা দেখা যাচ্ছে, অ্যান্ড মাঝখান দিয়ে সালজাক রিভার। সালজবার্গ নামটার মিনিং অ্যাকচুয়ালি সালজ মানে সল্ট আর বার্গ মানে ক্যাসেল। তো এই জায়গাটা, এই পুরো জায়গাটা সালজবার্গ একসময় সল্ট উৎপাদনের জন্য, সল্ট মাইনিংয়ের জন্য খুবই নাম করা ছিল, আর সল্ট তখন ছিল খুবই ভ্যালুয়েবল একটা ম্যাটেরিয়াল, প্রায় গোল্ড ইকুইভ্যালেন্ট। তো আর ওই সল্টগুলো বিক্রি করে এই জায়গাটার প্রসপারিটিও খুব দ্রুত হয়েছিল। সালজাক রিভারটা অ্যাকচুয়ালি এই সল্ট কেনা বেচার একটা ইম্পর্টেন্ট রাউট হিসেবে ইউজ করা হতো। তো এই ফোর্ট্রেসটা দিয়ে উপর থেকে অ্যাকচুয়ালি মনিটরিং করা হতো যে নিচে সব কিছু ঠিকঠাক মতো চলছে নাকি। এখন আমি ফিনিকুলারটার দিকে আগাচ্ছি, ফিনিকুলারটা দিয়ে নিচে নেমে যাব, কারণ ওঠার সময় হাইক করেছি, বাট নামার সময় খুবই দ্রুত ফিনিকুলার দিয়ে নিচে নেমে যাব।
ফুটরেসের সেলস পোর্শনটা থেকে বের হয়ে আসলে কোন দিকে যেতে হবে আমার কোনো আইডিয়া নেই। সো সামনে যেই দিকে পথ পড়ছে আমি সেই দিকে আগাচ্ছি। উপরে ফোর্ট্রেসটা থেকে শুরু করে এই যে নিচের পুরো পথটা আমার রিয়েলি মনে হচ্ছিল আমি মনে হয় কোনো মিডেবল টাউনের মধ্যে দিয়ে হাঁটছি। আশেপাশে যদি ট্যুরিস্ট না থাকতো তাহলে মনে হতো যে আমি মনে হয় টাইম ট্রাভেল করে পিছনের কোনো যুগে চলে গিয়েছি। পাশের এই ছোট্ট দোকানটাতে আই গেস মিডেবল ড্রেস ভাড়া পাওয়া যায়। এখানে লোকজন সেটা পড়ছে মনে হয় ছবি তোলার জন্য। অনেকটা পথ নিচে হেঁটে এসে এই চত্বরের মতো জায়গায় দাঁড়ালাম যেখানে দেখা যাচ্ছে গোল্ডেন কালারের বলটা, এটাকে বলা হয় স্ফেয়ার। আর এই জায়গাটাতে একটা ক্যাথেড্রাল থাকার কথা, বাট ক্যাথেড্রাল এখন আমি ঢুকবো না, সো আমি স্কিপিং ইট। অ্যান্ড কোন দিকে যাবো আমি একটু কনফিউজ ছিলাম, তো চিন্তা করতে করতে ভাবলাম হাতের বাম দিকে যাই। ওকে, তো এখানে একটা উডেন হুইল যেটা পানি সাপ্লাই দিচ্ছে। এই জায়গাটার আগে মেজর পানি সাপ্লাই এভাবে দেওয়া হতো। এখন এখানকার সবচেয়ে পুরানো বেকারিটার পাশে এই অনেক পুরানো হুইলটা আছে যেটা এখনও চলছে। এরপরে এখানে দেখছি বের হওয়ার একটাই পথ, সো কালো লোহার ওই গেটটার দিকে আগাচ্ছি। আর ঢুকে দেখি যে আমি গ্রেভিয়ার্ডটাতে চলে আসছি। এখানে একটা গ্রেভিয়ার্ড থাকার কথা ছিল। আমি আসলে এখান থেকে যাওয়ার পথে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, বিকজ বাইরে আব্বু আর আমার বোন দাঁড়িয়ে আছে, ওদেরকে নিয়ে আমি এগুলো দেখবো। ক্যাথেড্রাল রেসিডেন্স, তারপর ওইদিকে মিরাবেল প্যালেস, হেলব্রুন প্যালেস, এগুলো সমস্ত একসাথে দেখার ইচ্ছা ছিল। এত থিং ইজ এগুলো স্কিপ করে যাওয়ার পর আমি আর পরে এগুলো দেখতে আসতে পারি নাই। সেন্ট পিটার সেমিটারির ভিতরে এখন আমি, আর এই সেমিটারিটা দেখতে এত সুন্দর কেন, প্রত্যেকটা গ্রেভের উপরের স্টোনগুলো, ডেকোরেশনগুলো কি সুন্দর, অ্যান্ড সো মাচ ফ্লাওয়ার চারিদিকে। এই সেমিটারিতে নাকি রেন্ট বেসিসে গ্রেভ ভাড়া দেওয়া হয়। আই মিন এখানে যারা শুয়ে আছে তারা রেন্ট পে করে শুয়ে আছে। এই সেন্ট পিটার সেমিটারি আর ক্যাটাকম্ব অংশটার মধ্যে দেখার অনেক জায়গা আছে এবং এটার সাথে অনেক হিস্ট্রি রিলেটেড। সো আপনারা আসলে আমার মতো এরকম দ্রুত পার হয়ে যাবেন না, সময় নিয়ে দেখবেন। আচ্ছা, এটাকে বললাম না যে এখানে গ্রেভ রাখার জন্য রেন্ট পে করতে হয়। যারা রেন্ট পে করতে পারে না তাদের গ্রেভ এখান থেকে অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়, আর তাদের হেড স্টোন উঠায় এই যে পাশের ওয়ালে যে ডেকোরেটিভ আইটেমটা দেখতে পাচ্ছেন, এটা আসলে হেড স্টোন এই ওয়ালের সাথে রেখে দেওয়া হয়। আসলে ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো নাকি বুঝতে পারছি না। ও ওকে, আমার পিছন দিয়ে ফোর্ট্রেসটার একটা বিউটিফুল ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, সবাই সেটার ভিউ নিচ্ছে। ওই যে আমার পিছনে এখন ফোর্ট্রেসটা। ওকে, বের হওয়ার লাস্ট অংশে দেখি এখানে একটা বিয়ের প্রস্তুতি চলছে। মাঝখানে ব্রাইডও দাঁড়ানো, আর সবাই এখানে কিরকম কালচারাল ফ্রক টাইপের সুন্দর ওই ড্রেসগুলো পরা। বাট এনিওয়ে, আই গট সুপার হাংরি এন্ড আমাকে কিছু খেতে হবে। Bangladesh. I was 2 times in my life in India, but never in Bangladesh. It's just beside me. Yeah, I know. ট্রান্সপোর্টের একটা অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি হলো এখানকার সবগুলোর উপর খেয়াল করলে দেখবেন এই ধরনের বড় বড় লোগো ঝুলছে। শপের নাম লেখার পরিবর্তে এই ধরনের লোগো ঝুলার রিজন হলো এটা অনেক আগের কালচার। আমরা এখন যেমন বড় বড় ব্র্যান্ডগুলোকে বা যে কোনো ধরনের শপকে একটা নাম দিয়ে চিনি, এরকম আগেকার সময় মিডিয়েভাল টাইমে লোগো ঝুলায় কোনো একটা শপকে বা রেসিডেন্সকে আইডেন্টিফাই করা হতো, কারণ তখন অধিকাংশ মানুষ পড়াশোনা জানতো না। তো যখন লোগো ইউজ করা হতো তাদের পক্ষে আইডেন্টিফাই করাটা ইজি হতো। আর এই কালচারটাই এখনও এখানে খুব ব্রডলিভাবে রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা অলিতে গলিতে। এটা দেখতে অ্যাকচুয়ালি খুবই অর্নেট টাইপের একটা লুক দেয়। এই যে আর একটা ক্লোদিং শপ যেখানে ট্র্যাডিশনাল ড্রেস রাখা, এখানে এতগুলো ক্লোদিং শপ যেখানে ট্র্যাডিশনাল ড্রেস বিক্রি হয়। অ্যান্ড অল অন আ সাডেন হট করে ফার্স্ট কনফেকশনের সামনে চলে আসছি। এখানকার স্পেশালিটি মোজার্ট কুকলের বিক্রি হয় এখানে, বাট এখানে লম্বা লাইন, একটু একটু করে মানুষ ঢুকতেছে, লাইন মেনটেন করে ঢুকতে হবে। এই অ্যালিগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সালজবার্গ নিয়ে একটা মজার তথ্য বলি। মিডল এজ টাইমটাতে এটা প্রায় 1000 বছর ধরে রোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল। একটু খেয়াল করলে দেখবেন এই যে রাস্তাটা, এই অ্যালিভেটার মধ্যে কিন্তু খুবই রোমান আর্কিটেকচারের ইনফ্লুয়েন্স। রোমের অলিগলিগুলোর মধ্যে হাঁটতে গেলে এরকম একটা লুক দেখতে পারবেন আপনারা। এই লং একটা টাইম রোমান ইনফ্লুয়েন্সের আন্ডারে থাকার জন্য এখানে ক্যাথলিক কালচারের স্প্রেড খুব বেশি ছিল। আর তাছাড়া এখানকার আর্কিটেকচারের মধ্যে ইটালিয়ান আর্কিটেকচারের অনেক প্রভাব দেখা যায়। আরেকটা মজার বিষয় হলো, শুনতে অবাক লাগবে, এই জায়গাটা পরিচিত ছিল, সালজবার্গ পরিচিত ছিল রোম অফ দ্য নর্থ অথবা রোম আউটসাইড ইটালি নামে। ওকে, এখন আমরা যে স্ট্রিটটাতে চলে আসছি সেটা মোস্ট ফেমাস স্ট্রিট, বাট এখানে আই মেড এ ব্লান্ডার, এবং ব্লান্ডারটা কীভাবে করছি সেটা আমি এই ভিডিও দেখার সময় বুঝতে পারছি। এই স্ট্রিটটার একদম শেষ মাথায় নাম্বার 9 যে হাউসটা, সেটা মোজার্টের জন্মস্থান, আর সেটা এখন একটা মিউজিয়াম।
যেটা আমাদের দেখার ইচ্ছা ছিল। দ্য থিং ইজ, আমি হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় গিয়ে আমি খেয়াল করি নাই যে ইয়েলো বাসাটার কাছে আমি চলে আসছি। রাদার আমি ঘুরে অন্যদিকে চলে গেছি অন্য জিনিস দেখার জন্য, এবং পরে টের পাইছি যে দিস ইজ হাউ আই মিসড ইট। ফোর্ট্রেসের উপর থেকে আমরা যে জালজাক রিভারটা দেখছিলাম, এই সেই রিভারটা যেটার পাশ দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। আর ওই যে ওই পাশে সালজবার্গ ফোর্ট্রেসটা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, কি সুন্দর লাগছে দেখতে। একটু খেয়াল করে দেখবেন, এই রিভারটা যেহেতু সালজবার্গ শহরের একদম মাঝখান দিয়ে যাচ্ছে, তাই এটা শহরটাকে দুভাগে ভাগ করেছে। রাইট সাইডের দিকে এই ফোর্ট্রেসটা এবং সমস্ত বড় বিল্ডিংগুলো, যেগুলো হিস্টোরিক হোয়াইট এবং স্যাফায়ার কালারের ডোম দিয়ে সুন্দর করে বড় আর্কিটেকচার। আর রিভারটার লেফট সাইডে, যে সাইডটা দিয়ে আমি এখন হাঁটছি, এই সাইডে মূলত সমস্ত 90s আর্কিটেকচারের বিল্ডিং। এখন হাঁটতে হাঁটতে ব্রিজে উঠছি, আর নিচে দিকে এত মানুষ সুইমিং এর জন্য বসে আছে। এখন এত গরম পড়ছে, আমার রিয়েলি মনে হচ্ছিল এদের সাথে আমিও নদীতে নেমে যাই। Lot of business. আমাকে এখন আইসক্রিম খেতে হবে, কারণ যে পরিমাণ গরম পড়েছে, সকালের মতো সুদিং ওয়েদার আর নাই। এখন একদম ভর দুপুরবেলা, তো আমরা চিন্তা করছি এখন আমরা হোটেলে চলে যাব, সামনে 10 নম্বর বাস আসবে, ওটা নিব। আর পরে বিকালবেলা আবার আসবো এই জায়গাটাকে যেসব ঘুরে দেখা বাকি তা ঘুরে দেখার জন্য। বাস থেকে নেমে একটু হাঁটা পথে পরে আমাদের হোটেল, ওই যে দূরের যে বিল্ডিংটা। কিন্তু মাঝখানের এই ভিউটা, মাঠের ওপাশ থেকে সূর্যের আলো উপর থেকে পড়ছে, এত সুন্দর লাগতেছিল। ব্যাপার হলো হঠাৎ করে কোত্থেকে জানি মেঘ চলে আসছে, আর পরে বিকালের দিকে শুরু হয়েছিল সেরকম ঝড়, যেরকম থান্ডারিং সেরকম বাতাস। এই ঝড় দেখার জন্য আমি, আমার বোন আর বাবা মিলে ঝড়ের মধ্যে নেমে বৃষ্টিতে ভিজছি। তো যেটা হয়েছিল, বিকালবেলা আমাদের অন্য জায়গা দেখার কথা ছিল, সেগুলো আমরা কিছুই দেখতে চাই নাই। চারিদিকে আকাশ চুম্বি আলপসের বড় বড় পাহাড়, আর তার মধ্যে জোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেটার মধ্যে ভিজতে অন্যরকম মজা। That was my Salzburg tour. Very much incomplete, yet so much also. এই সালজবার্গ থেকে শেষ হচ্ছে আমাদের অস্ট্রিয়া ভ্রমণ। কালকে চলে যাচ্ছি আমরা জার্মানি মিউনিকে।